মমতা ব্যানার্জি চিন্তাভাবনা বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার মানে কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো, আপনাদের বাবা আমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। আমার একটা আবেদন থাকবে সাধারণ মানুষের কাছে, যা গেছে তো গেছে, যা গেছে তো গেছে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখলেন 25,752 জনের চাকরি যাওয়ার পর তাঁর অভিব্যক্তি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেকদিন আগে অন্য একটা বিষয়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা মন্তব্য আপনাদের শোনালাম, যেখানে তিনি বলেছিলেন যা গেছে তা গেছে। আর তারপর শুভেন্দুবাবু যা বললেন সেটাও আপনাদের শোনালাম। ঘাট ধরে জেলে ঢোকানো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার। আজকে বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। তিনি এই মুহূর্তে সাংসদ, ওয়াকফ বিল নিয়ে সংসদে টান টান উত্তেজনাকর পরিস্থিতি, সেখানে বক্তৃতা করেছেন। তার ব্যস্ততার মধ্যেও আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম, তার কথা আজকে শোনাবো। খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন এখনও যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব। কিভাবে সম্ভব, কোন পথে সম্ভব, কিছুটা ইঙ্গিত দিয়েছেন, কিছুটা ইশারা দিয়েছেন, কিন্তু আবার পাশাপাশি বলেছেন সুপার নিউমারি পোস্টে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাণ্ড করেছেন তাকে টানা দরকার। সত্যি তো টানা দরকার, অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করে জালিয়াতদের চাকরি বাঁচানোর যে ঘটনা গত 5ই মে 2022 হয়েছিল, তার ডকুমেন্টটা আমার হাতে রয়েছে। এই মুহূর্তে আমি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি। এইটা নিয়ে শুনানির ব্যাপারে জাস্টিস সঞ্জীব খান্না সরাসরি তার 41 পাতার যে রায় দিয়েছেন 25,752 জনের চলে যাওয়া চাকরির ব্যাপারে, যে ফাইনাল রায়টা সুপ্রিম কোর্ট থেকে দিয়েছেন, সেইখানে দাঁড়িয়ে তিনি স্পষ্টত 41 নম্বর পাতার শেষ পর্বে উল্লেখ করে দিয়েছেন 52 নম্বর পয়েন্টে, যেখানে বলেছেন উই হাউএভার উইল ইন্ডিপেন্ডেন্টলি টেক আপ দ্য ইস্যু রেজড ইন দ্য অ্যাপিলস ফাইল্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট of West Bengal with regard to the direction of investigation by the CBI on the decision taken to create supplementary posts. The special leave petitions to this extent will be listed on hearing on 8/4/2025. মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই নবান্ন সভাঘর থেকে যে স্টাইলে তিনি বক্তব্য রেখেছেন, আমার মনে হয়েছে যে এই 41 পাতার রায় সব থেকে উদ্বেগ তার ধরা পড়েছে 52 নম্বর পয়েন্টটা পড়ে, যেখানে এই অতিরিক্ত পদ সৃষ্টির ব্যাপারে সিবিআই এর ইনভেস্টিগেশন হবে কি হবে না, স্পেশাল লিভ পিটিশন তারা ফাইল করেছেন কলকাতা সুপ্রিম কোর্টে, সেইটা শুনানি। ফলে জাস্টিস সঞ্জীব খান্না যদি সেখানেও সিবিআই ইনভেস্টিগেশন রেখে দেয় তাহলে কি মমতার জেল হবে? শুভেন্দু তো পরিষ্কার বলছেন মমতাকে জেলে ঢোকানো দরকার। সত্যি বলছি, বাংলার মানুষ চাইছেন এই ভদ্রমহিলাকে গড়াদের ভেতরে ঢোকানো দরকার। অনেক দিন বাইরে থেকে অনেক ক্ষতি করেছেন, তাহলে আবার কোনো দিন কেলগের ক্যান্টিনে চলে যাবেন, ভুলভাল বকবেন, বাংলার মান, ইজ্জত, সম্মান সব কিছু খোয়াবেন, আর তারপরে গতকালে ওই ধরনের একটা প্রেস কনফারেন্স। বিশ্বাস করুন, প্রেস কনফারেন্সটা শুনতে গিয়ে আমি নিজে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। কি বলেননি সেখানে? জাস্টিস সঞ্জীব খান্না রায় দিয়েছেন সেটা কি সিপিএমের সৃষ্টি, সেখানে নাকি বিজেপির হাত আছে। মানুষকে বিভ্রান্ত করে দাও, যেন তেন মিথ্যে কথা বলে মানুষকে পাজল করে দাও। সাধারণ গরিবগুলো মানুষ, তারা কি অত বুঝবেন? হ্যাঁ, সত্যি তো দিদি বলেছেন, তার মানে ওই সুপ্রিম কোর্টে যে রায়টা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির রায়। জাস্টিস দেবাংশু বসাক যখন রায় দিয়েছিলেন যে 25,753 জনের চাকরি থাকবে না জালিয়াতির জন্য, আমি মানি না বলেছিলাম, তার বিরুদ্ধে কন্টেম্প্ট হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে কোনো কারণেই হোক হয়নি। কন্টেম্প্ট অফ কোর্ট, যে আদালতের রায় মানি না মানে কী বলতে চাইছেন আপনি? এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন, সেখানে তো কিছু বলতে পারছেন না, তার কারণ নিজেই তো নিজেই এই জালটা পেতেছেন, মানে নিজেই ফাঁদে নিজেই পড়েছেন। কেন পড়েছেন আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আমি তাদের শোনাবো। ওখানে বলছিলেন অভিজিৎবাবু যে 5,000 সামথিং, সংখ্যাটা 5,000-এর আশেপাশে একটা সংখ্যা, 5,800 সামথিং বলে, যখন আমার বেঞ্চে পুরো ব্যাপারটা হিয়ারিং হচ্ছিল, খুঁজে 5,800 বাছাই করা গিয়েছিল যাদের চাকরিটা চলে যাওয়ার ব্যাপারে আমি রায় দিয়ে দিয়েছিলাম। বলে সেই সময় যদি এটা মেনে নিত তাহলে যোগ্যদের চাকরিটা আজকে যেত না। আজকে কী হলো আলটিমেটলি, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেলেন।
প্রথমে ডিভিশন বেঞ্চে গেলেন, ডিভিশন বেঞ্চেও হারলেন, সেখানে জাস্টিস সুব্রত তালুকদার সরকারের সঙ্গে সহমত হলেন না। সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে গিয়ে এই 5,800 জনের চাকরি খাওয়া চলবে না। নিজের ফাঁদে কীভাবে নিজে পড়েছেন অভিজিৎবাবু বর্ণনা করেছেন, আমাদের কাছে কথাটা বলেছেন, আমি আপনাদের শোনাব। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে জাস্টিস চন্দ্রচূড় ছিলেন, বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে সেখানে একটা স্টে অর্ডার পেয়ে গেলেন। চট করে স্টে অর্ডার পাওয়ার সুযোগ ছিল। তারপরে শেষ পর্যন্ত জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চ সেখানে এইসব মামলাগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা রায় দিতেন সেটা ডিভিশন বেঞ্চে যেত, ডিভিশন বেঞ্চে হারতো, হেরে তারপরে আবার কোটি কোটি টাকা পয়সা খরচা করে চলে যেত সুপ্রিম কোর্টে। সেখানে জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চে অনেকগুলো এরকম জমা হয় মামলা, এবং শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতিকে বলেন যে এটাকে একটা স্পেশাল বেঞ্চ তৈরি করুন, সেই স্পেশাল বেঞ্চে সবগুলো শুনানি হবে এবং এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে পুরো ব্যাপারটাকে দেখুন। শেষ পর্যন্ত সেই জাস্টিস সাব্বার রশিদি, জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ তৈরি হয়, সেই বেঞ্চে শুনানি, এবং সেই বেঞ্চেই শেষ পর্যন্ত দীর্ঘ শুনানি পর সম্ভবত গত বছর 2024-এর 24শে এপ্রিল 25,753 জনের এই প্যানেলকে বাতিল করেন জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ। এবার এর বিরুদ্ধে সরাসরি চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে একটা স্টে অর্ডার বার করে নিয়ে আসেন, তখনও সম্ভবত জাস্টিস চন্দ্রচূড় ইন চার্জ সুপ্রিম কোর্টের, এবং সেই তারপর তার শুনানি শুরু হয়। সেই শুনানিটা এই জাস্টিস সঞ্জীব খান্নার সময় শেষ পর্যন্ত সেই শুনানিটা এসে পৌঁছলো, এবং তার শুনানি গতকাল হলো, যে গতকালে মানে শুনানি বলতে গতকাল রায় বেরোলো, এবং যে রায় 25,752 জনের চাকরিটা চলে গেল। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেস কনফারেন্সে বসে পড়লেন, এবং প্রেস কনফারেন্সে বসে বেশ আতঙ্কগ্রস্ত লাগছিল, মানে একটা মারাত্মক আতঙ্ক রিফ্লেক্টেড হচ্ছিল। কি বললেন, বলছেন যে আমি ওদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওরা একটা ডিপ্রাইভড অ্যাসোসিয়েশন করেছে, গুলবাজি। আমি বলছি কেলগি যেমন মিথ্যা কথা বলেছেন, ওখানে গিয়ে মিথ্যা কথা বলেছেন, সারা পৃথিবীর লোক শুনেছে। আমরা কালকে শুনলাম যে মুখ্যমন্ত্রী নিজের নবান্ন সভাঘর থেকে বসে একটা পুরোদস্তুর রাজনৈতিক বক্তৃতা দিলেন, এবং দেওয়ার পর তারপর তার সামনে যারা বসেছিল সাংবাদিকরা, তাদের সিদ্ধাটা সোজা থাকলো না, তাকে কিছু কাউন্টার প্রশ্ন করা, যাই হোক সে তো ছেড়ে দিন। শেষ পর্যন্ত সেখানে বললেন যে ডিপ্রাইভড অ্যাসোসিয়েশন হয়েছে, এবং এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকড হয়েছে। মিথ্যা কথা, আমি আবারও বলছি মিথ্যা কথা। কালকে ভেঙে পড়া মানুষ, যারা ছেলে মেয়ে মানসিকভাবে কান্নাকাটি করছেন, ম্যাথামেটিক্সে দেখলাম মানে দুজনেই কর্তাগিনী, দুজনেই ম্যাথামেটিক্সে হাইলি কোয়ালিফাইড, তারা স্কুল শিক্ষকতার চাকরি পেয়েছেন, তারা কান্নাকাটি করছেন। আমরা দেখছিলাম রবীন্দ্রভারতী থেকে গোল্ড মেডেলিস্ট কান্নাকাটি করছেন, পিএইচডি হোল্ডার কান্নাকাটি করছেন, অর্থাৎ প্রচুর যোগ্যদের চাকরিটা চলে গেল বিকজ অফ দিস লেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো যাই হোক, মানে অন্তত অ্যাটলিস্ট যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল অথচ চাকরি চলে গিয়েছিল, তারা বেশ কিছুদিন ধরে ধর্মতলায় আন্দোলন করছেন, আপনারা দেখেছেন। এবং সেই সময় তারা বিকাশ ভবনে গেছেন, ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করেনি। আমরা বারবার বলেছিলাম আমাদের প্রতিবেদনে যে অন্তত সেগ্রিগেশনটা কীভাবে হবে, ব্রাত্য বসু এই যারা মানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে ডিমান্ড করছেন তাঁদের আইনজীবী, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সিদ্ধার্থ মজুমদার নিজে সবাই মিলে বসে সেগ্রিগেশনটা কীভাবে হবে তার তালিকাটা তৈরি করুন, প্ল্যানিংটা করুন, করে তারপর সুপ্রিম কোর্টে জয়েন্ট মুভমেন্টের দিকে যান, তাহলে তো চাকরিটা বাঁচানোর একটা জায়গাতে করেননি। গতকাল তৃণমূল ভবনে ব্রাত্য বসু সময় দিয়েছেন না, ওখানে ডেকে পাঠিয়েছেন, সেখানে 5-6 জন গেছেন, গিয়ে শেষ পর্যন্ত 7 তারিখে মিটিংয়ের ব্যাপারে একটা ফর্মালিটি করতে হয়, তো সেইটা দেখিয়েছে, মিডিয়াকে দেখে, যাই হোক সেটা হলো। এবার প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী 7 তারিখ নেতাজি ইন্ডোরে ডেকেছে, দুপুর 12:15 সম্মত টাইম দিয়েছে, এবং সেখানে কি বলবেন আমি একটা আন্দাজ করতে পারি। এটা সব কিছু তৈরি করছেন, রিভিউ পিটিশন হবে, তোমাদের এই করা হবে, তোমাদের এই করা হবে, মানে ওই 25,753 জনকে আমার কনফিডেন্সের মধ্যে রাখা, আমাকে দোষ দিও না। আর যারা চুরি করে মানে তৃণমূল নেতাদের টাকা দিয়েছে, চাকরিটা পেয়েছো, তারা প্রকাশ্যে কিন্তু কিছু বলো না, এটাই মেসেজটা দেওয়া হবে। আমার খুব ইচ্ছা আছে জানেন, ওই 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব। আমি রাজ্য পুলিশের কাছেও, কলকাতা পুলিশের কাছেও আবেদন জানাবো, মুখ্যমন্ত্রীর কাছেও নবান্নেও আবেদন জানাবো, এবং আমি ওখানে গিয়েও আবেদন জানাবো। আমি ওই মিটিংয়ে একটু থাকবো, দর্শক হিসেবে দেখতে যাবো যে মুখ্যমন্ত্রী কী কী গুল ওখানে মানেন। কেলগে যেমন গুল মেরে এসছেন না, ওইখানে এই ছেলে মেয়েদের কী কী গুল মানেন ভেবে দেখুন তো। বছরের পর বছর মামলা চলেছে, তখন সেগ্রিগেশনের লিস্ট দেননি। যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আইডেন্টিফাই করে দিয়েছেন যে এরা 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 জালিয়াতি করে চাকরি পেয়েছে, এদের চাকরি থাকবে না, সেটা না মেনে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ সুব্রত তালুকদার হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন কোটি কোটি টাকা খরচা করে। আজকে যেখানে 5,800-তে ব্যাপারটা মিটে যেত, সেটা আজকে 25,752 হয়ে গেল। রেসপন্সিবিলিটি সরকারের নয়। আবার গতকাল ঘটা করে প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নির্লজ্জের মতো বলছেন, সরি টু সে দিস শব্দ, যে নির্লজ্জের মতো বলছেন
হ্যাঁ, আমরা খুঁজে বার করবো, আমাদের সময় দেওয়া হলো কি করে? আচ্ছা বলুন তো, মামলাটা কত বছর ধরে চলছে? সম্ভবত ইফ আই এম নট রং 21-22 সাল থেকে চলছে, আজকে 2026। সময় দেওয়া হলো এতদিন ধরে, সেগ্রিগেশনের সময় দেওয়া হলো। হাইকোর্টে সেগ্রিগেশনের লিস্ট জমা দেননি, সুপ্রিম কোর্টে গিয়ে জমা দেননি। লক্ষ্য ছিল, অঙ্ক ছিল খুব পরিষ্কার, চোরগুলো যারা তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা জমা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের চাকরিটা বাঁচানো, একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। তাদের চাকরিটা আমি বাঁচাবো যেভাবে হোক, তার এরা টাকা চাইতে বেরিয়ে পড়বে, এরা আমাদের নাম বলে দেবে, এরা আমাদের নেতা মন্ত্রীদের বলে দেবে, এরা আমার ভাইপোর নাম বলে দেবে, এইসব অঙ্ক মাথায় কাজ করছে। তাদের চাকরিটা বাঁচানো না, এই চাকরি বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত কি হলো? সব নিয়ে ডুবলেন 25,752 নিয়ে, মাছ ধরিয়ে নৌকা ডুবি হলো। আর এখন বলছেন আমি বসবো, বসে কি অঙ্ক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসলে শিয়রে আতঙ্ক। খেয়াল করুন, 8 তারিখ সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে শুনানি, ঠিক তার আগের দিন 7 তারিখ নেতাজি ইন্ডোরে এদের ডাকলেন, দেখে বাবা তোমরা আমার সঙ্গে থাকো। সব করে লাভ নেই, আমি পরিষ্কার বলছি, এখনও সুযোগ আছে, সময় আছে, কোনো না কোনো একটা স্কোপ আছে যোগ্যদের চাকরি বাঁচানোর। অভিজিৎবাবু কী বলেছেন আমি আপনাদের এক্ষুনি শোনাবো। প্রশ্নটা হচ্ছে, সেই পথে হাঁটতে গেলে যারা জালিয়াতি করে, যারা তৃণমূলকে টাকাটা দিয়েছে, সেই টাকার ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আমি বলছি, একটা সাজেশন দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে, কালীঘাটে আপনার বাড়ির কাছে কোনো একটা জায়গা ফুটপাতে বড় করে টেন্ট করুন, করে ওখানে ওই চুরির টাকা ফেরত দেওয়ার একটা কাউন্টার করুন। আমি খুব কংক্রিট সাজেশন দিচ্ছি, কোনো রসিকতা হিসেবে ধরবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি আপনার শ্রীঘরে যাওয়াটা উচিত। আমি এতদিন এভাবে বলতাম না, কিন্তু এখন বলছি, দ্য নিড অফ দ্য আওয়ার, আপনাকে জেলে পাঠানো, কে পাঠাবে, কিভাবে পাঠাবে, কোন পথে যাবেন, 8 তারিখে রায়ের ফলে যাবেন কিনা সেটা ভবিষ্যৎটাই বলবে, কিন্তু আমি বলছি নিড অফ দ্য আওয়ার আপনাকে জেলে পাঠানো। বাংলার মানুষ একটু বাঁচতে চাইছে। আপনি ভাবুন তো, সামনে প্রাইমারিতে 32,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করার দিকে যাচ্ছেন। আর ঠিক আছে, আমি যখন চুরি করেছি আমি নিঃশর্তভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি কোনো সেন্সেবল মহিলা ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতেন, এসে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইতেন, আই এম সরি ফর হোয়াট উই হ্যাভ ডান। দলগতভাবে, পার্টিগতভাবে সমস্ত টাকা চোরেদের কাছ থেকে যারা নিয়েছি টাকা ফেরত দেবো। এক, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও চাকরিটা হারিয়েছেন, সেগ্রিগেশন লিস্ট, আমি রিভিউ পিটিশনের জন্য সেগ্রিগেশন লিস্ট করে রেডি করে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে যাবো। যেটা শুভেন্দু বলেছেন যে আমরা সেগ্রিগেশনের লিস্ট তৈরি করিয়ে আমরা যাবো সুপ্রিম কোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারছেন না কেন? এখনও চোরেদের প্রতি দয়াটা, ওই চোর যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোটা এখনও পর্যন্ত প্রায়োরিটি। আমি বলছি, আসল আশঙ্কা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এই তালিকাটায়। 8 তারিখ যার শুনানি আছে, যেখানে কেস ফর ক্যাবিনেট ডিসকাশন, দি আন্ডার মেনশন কেস অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট along with a spare set of papers is forwarded herewith for placing in the next meeting of the cabinet discussion, Principal Secretary to the Government of West Bengal, 5th May 2022, যেখানে একদম ক্যাটেগরিক্যালি মানে অতিরিক্ত পদ সৃষ্টি 5,261, 1932টা পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10, 247টা ফর 11-12, 1102 পোস্ট ফর গ্রুপ সি, 1980 পোস্ট ফর গ্রুপ ডি বলে ডিটেলটা করে শেষকালে লেখা হয়েছে অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট সর্ট ফর দি প্রপোজাল কন্টেন্ট ইন প্যারা 6 অ্যাবভ ইজ নাও প্লেসড বিফোর দ্য ক্যাবিনেট ফর কনসিডারেশন অফ অ্যাপ্রুভাল, ফর অ্যাপ্রুভাল, কনসিডারেশন অ্যান্ড অ্যাপ্রুভাল। এইটা 8 তারিখে শুনানি আছে, এবং এই শুনানিতে ক্যাবিনেট মানে সিবিআইকে যদি, মানে আলটিমেটলি যদি জাস্টিস সঞ্জীব খান্না সিবিআইয়ের রায়টা বহাল রাখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবেন? যাওয়া তো উচিত। টান পড়বে, দড়িতে টান পড়বে, কী হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমি সরাসরি আজকে সামগ্রিকভাবে যে মানুষটার কাছে যাওয়া দরকার নেই, সেই মানুষটার জন্যই তো আজকে এই 25,752 জনের এই যে ব্যাপারটা আলটিমেটলি আমরা জানতে পেরেছি। প্যান্ডোরা বক্স তিনি ওপেন করেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, সম্ভবত কলকাতা হাইকোর্টের 3 তলার 17 নম্বর ঘরে এই মানুষটি বসে একটার পর একটা চুরি দুর্নীতিকে উদ্ঘাটন করেছেন। সেদিনকে যদি তাঁর প্রস্তাবটা রাজ্য সরকার মেনে নিত যে ওই 5,800 জনের চাকরিটা জালিয়াতি করে চাকরি, অন্তত তিনি তখনও পর্যন্ত আইডেন্টিফাই করেছেন, তার বাইরেও বৃহত্তর জালিয়াতি আছে, যেটার জন্য সুপ্রিম কোর্ট সবার চাকরি কাটলো, মানে চাকরি নট করলো, সেই দিন যদি মেনে নিতেন তাহলে আজকে এই অবস্থাটা হতো না। সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছে সরাসরি সংসদ ভবনের বাইরে টেলিফোনে ধরেছিলাম তাকে গতকাল বিকেল সন্ধ্যের দিকে। আমাদের প্রশ্নের উত্তরে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট কথা বললেন, কীভাবে এই স্টেপগুলো ঘটনাটা ঘটেছে সেইগুলো তিনি আমাদের বললেন। আর শুধু তাই নয়, সবথেকে মারাত্মক যেটা বললেন যে যোগ্যদের এখনও চাকরি বাঁচানোর একটা স্কোপ আছে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে একটা স্কোপ আছে, কীভাবে তারা লিগাল ওপিনিয়ন নিন, কিছুটা ক্লু দিলেন। সামগ্রিকভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই কথাটা শুনুন, পরিষ্কার বললেন মমতাকে এবার টানা দরকার, এনাফ ইজ এনাফ। শুভেন্দু যেটা বলেছেন, ঘাট ধরে শ্রীঘরে ঢোকানো দরকার। জাস্টিস গাঙ্গুলি, যাকে ডাঙ্গুলি বলে ব্যঙ্গ করছিলেন, বিদ্রুপ করছিলেন না, 8 তারিখে এই শুনানিটা আছে, এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে ঘুমোবেন কিনা জানি না, কিন্তু 8 তারিখ যদি সিবিআই তদন্ত থাকে এবং
শেষ পর্যন্ত দিল্লির যারা নিয়ন্ত্রক তারা যদি সিদ্ধান্তটা নেন এনাফ ইজ এনাফ, দিস লেডি শুড গো বিহাইন্ড দ্য বার্ডস, তাহলে সেটা ভেবেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গতকাল ওরকম একটা মারাত্মক প্রেস কনফারেন্স করলেন, যেটা শুনে আমি মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ বোধ করেছি। তাকে উদ্ভ্রান্ত লাগছিল, আতঙ্কগ্রস্ত লাগছিল। যাই হোক থাক, আজকে সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুধু দিল্লি থেকে, সংসদ ভবনের বাইরে থেকে শুনুন। আজকে কি কোনো আপনার অনুভূতি হচ্ছে আজকের দিনটায়? না না, একটু সামান্য হচ্ছে বলা যায়, হ্যাঁ, কারণ এটা আমার হাতেই তো শুরু হয়েছিল। সেই জন্যই জিজ্ঞেস করছি আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটুকু হচ্ছে আর কি। যে আপনি তো প্যান্ডোরা বক্সটা খুলিয়েছেন আমি প্যান্ডোরা বক্সটা খুলিয়েছিলাম। এবং আপনার প্যান্ডোরা বক্সকে চ্যালেঞ্জ করার ফলে আলটিমেটলি 25,000 26,000 চাকরি গেল। তা নাহলে হ্যাঁ, কতজনের যেত স্যার? নাহলে ওই 5,800 এরকম। 5,800 যেত। আজকে হ্যাঁ, ও বেশি রাজনীতি করে ফেললো ওটা নিয়ে। বেশি রাজনীতি করার রেজাল্ট এইটাই, ওভার পলিটিক্স। হ্যাঁ ওভার পলিটিক্স। হ্যাঁ, 5,800 দিয়ে ব্যাপারটাকে ক্লোজ করা যেত। ধামাচে বাজে দেওয়া যেত। হ্যাঁ আপনি কি খবর পেয়েছেন আবার এই 25,753 জনকে নেতাজি ইন্ডোরে ডাকছেন কোন একটা ছক হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ করার জন্য? হ্যাঁ 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 মানে আপনাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল বোধহয়, তাই না? হ্যাঁ, ডিভিশন বেঞ্চ প্রথমে আমাকে চ্যালেঞ্জ করে ক্যালকাটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেল, আচ্ছা, কে সেখানে ছিলেন হেরে সেখানে গেল। বিচারপতি? হ্যাঁ, ওখানে ছিলেন ওই জাস্টিস আমাদের তালুকদার, সুব্রত তালুকদার। সুব্রত তালুকদার। তারপর সেখান হুম, থেকে তো সেখান থেকে সুপ্রিম কোর্ট গেল। হুম সুপ্রিম কোর্টে ওই আপনার জাস্টিস অনিরুদ্ধ বোস, হুম হুম তিনি ওটাকে স্টে দিলেন আগে। হুম হুম, হুম হুম আমার অর্ডারটাকে স্টে দিয়ে শুনবো হুম করে ফেলে রাখতে হুম হুম একটা সময় গিয়ে হঠাৎ উনি সবগুলোকে অনেকগুলো ম্যাটার ওনার কাছে গিয়েছিল, হুম সবই আমার ওখান থেকে হুম 25-26টা। হুম সেইগুলো সব বান্ডিল বেঁধে ক্যালকাটা হাইকোর্টে পাঠিয়ে দিয়ে বললেন হুম যে এগুলোকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই ক্যারেক্টারের মামলা হিসেবে এগুলোকে শোনা উচিত। হুম হুম ঠিক আছে, সেই জন্য আমি ওখানে পাঠিয়ে দিলাম। হুম হুম তো যেহেতু পাবলিক ইন্টারেস্ট ক্যারেক্টারের মামলা, সে তো ডিভিশন বেঞ্চে হবে, অন্য কোথাও হবে না। হুম হুম তখন আমাদের চিফ জাস্টিস একটা বেঞ্চ কনস্টিটিউট করলেন এই মামলাগুলো হিয়ার করার জন্য। হুম এই ধরনের অনেকগুলো মামলা এসেছিল। সেটা কার জাস্টিস বেঞ্চ? জাস্টিস দেবাংশু বসাক আর জাস্টিস আচ্ছা 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 আচ্ছা। সাব্বার রশিদি। হুম 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 তো এখানে সব মামলা এলো, তার মধ্যে এই মামলাটা অনেকগুলো মামলাকে কভার করে বলে এটা দিয়ে শুরু হলো। হুম হুম, শুরু হয়ে এই হিয়ারিং হয়ে আজকে হচ্ছে তার রেজাল্ট যা হলো। হ্যাঁ। আপনার কি মনে হয় যে এটাকে রিভিউ পিটিশন করেও রাজ্য সরকার কোনোভাবে আটকাতে পারবে যে রায়টা হলো? না, আটকাতে পারবে না, কিন্তু হুম তাহলে রাজ্য সরকারকে তো দেখাতে হবে যে আহ, যারা চুরি করে চাকরি পেয়েছে, রাজ্য সরকার মানে ওই তৃণমূলের লোকেরা যাদেরকে চাকরি বিক্রি করেছে হুম হুম তাদেরকে সেগ্রিগেট করা যাচ্ছে। হুম 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 হুম। সেগ্রিগেট যদি করা না যায় তাহলে তো রাজ্য সরকার আর কিছু করার থাকছে না। না, সেটা তো সেগ্রিগেট করতে পারেনি প্র্যাকটিক্যালি, মানে পারেনি না, করেনি। করেনি। আচ্ছা। আমার সামনে করলো কি করে? হুম হুম হুম। আমার সামনে করেছিল। হুম, আপনার সামনে সেগ্রিগেট করেছিল সেই সময়? মানে আমি করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি হুম দেখছিলাম যে কাকে কাকে বাদ দেওয়া যায়, কেন বাদ দেওয়া যায়, কি কি কারণে। হুম। হুম, সেটা কি ওরা মানতে চাইলো না? না মানতে চাইলে না বলে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করলো। স্যার আরেকটা হুম, কথা, প্রাইমারিতেও 32,000 2014 টেট নিয়ে হ্যাঁ একটা মামলা হয়েছে। সেখানে হ্যাঁ, আপনার কি কিছু মানে আপনি কি সেই মামলাটার মধ্যে ছিলেন স্যার? আমি একটা মামলায় ছিলাম কেসের, হুম প্রাইমারির, কিন্তু কি ম্যাটারটা আমার ঠিক মনে নেই। একটা হচ্ছিল যে একটা এক্সামিনেশনে হুম একটা সাবজেক্টের পরীক্ষাই নেওয়া হলো না, হুম সেটাকে একটার সঙ্গে জুড়ে দেওয়া হলো। হুম 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 হুম, না নিয়ে ওই যে এনসিটি যে গাইডলাইন, হুম সেটাকে ভায়োলেট করে পরীক্ষা নেওয়া হলো, এবং সেখানে ওই রকম বহু দুর্নীতি, চাকরি বিক্রি, অমুক তমুক এইসব হয়েছিল। হুম 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 সেইটাকে আমি হোললি সেটিসাইড করে দিয়েছিলাম। হুম হুম হুম। সেইটাও সুপ্রিম কোর্টে এসে স্টে হয়ে আছে। ওটাও স্টে হয়ে আছে প্রাইমারিটা? হ্যাঁ, প্রাইমারিটা। হ্যাঁ, হুম। আর তো আজকে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সটা আপনি কোনোটা শুনেছেন যেখানে আপনার নাম নিয়ে হ্যাঁ বিকৃত উচ্চারণ করেছেন, কোনো এক গাং, কোনো এক ডাং, এসব হ্যাঁ, ডাঙ্গুলি ভাষাগুলো ডাঙ্গুলি বলেছেন? বলেছেন। হ্যাঁ, সে শুনেছি আমি, হুম। সে শুনেছি। সামনে হুম। মুখ্যমন্ত্রীকে দেখা হলে কি বলবেন যদি সামনাসামনি পান আজকের ঘটনার পর? বলবো, আমাকে ছোটবেলায় যখন ক্লাস 2-3 পড়তাম, হ্যাঁ তখন বাচ্চারা হ্যাঁ
তো আমার বন্ধুরা, তখন আমরা সবাই বাচ্চা, হুম। আমাকে গাঙ্গুলি ডাঙ্গুলি বলে খেপাতো, ঠিক আচ্ছা, আছে? তো আপনাকেও সেরকম বাচ্চা বাচ্চা মনে হচ্ছে এখন। সরাসরি মুখ্যমন্ত্রীকে বলে দেবেন সেটা। হ্যাঁ, হাসতে হাসতে বলে দেবো। কিন্তু আপনি তো তৃণমূল কংগ্রেসকে কালকে চোপ বলে দিয়েছেন। চোপ, হ্যাঁ। সে সেই 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 ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে। সেটা মানুষ তো হ্যাঁ, উপভোগ করেছে সমস্ত। যাই হোক স্যার, হ্যাঁ, অত্যন্ত দুঃখের যন্ত্রণার দিন এবং আনন্দেরও দিন। আমি কেন এইভাবেই কথাটা সাম আপ করবো আপনার সঙ্গে এই কথায়। সেটা হুম, হচ্ছে দুঃখ যন্ত্রণা অন্য কিছু না, বেশ কিছু যোগ্যকে চাকরি বলি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হ্যাঁ, কথাটা হ্যাঁ, কি হ্যাঁ। বলা ঠিক হবে না ভুল হবে? না, একদম একদম ঠিক হবে। এবং সেখানে শুভেন্দু অধিকারী কলকাতায় কনফারেন্স করে যা বলেছেন, হ্যাঁ, আমিও সেটাকে দিল্লিতে, আমি এখন দিল্লিতে আছি, হুম, দিল্লিতে সংসদ আছি চলছে তো, জানি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জানি। আমি আমি ওই সংসদে ঢোকার সময় এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিয়েছি, পরে টিভি9 কেও আচ্ছা, দিয়েছি। এর কি আল্টিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্টটাই কি শেষ শেষ পথ হওয়া উচিত না? এই যে করাপশন একদম করিয়েছেন একদম 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 ওনাকে টেনে আনতে হবে, ওকে টেনে আনতে হবে এবং ওকে ওর টেনে আনতে গ্রেফতারিটা হবে, দরকার। এবং টেনে আনা উচিত, টেনে আনার উচিত। যথেষ্ট কারণ আছে, হ্যাঁ। সাফিসিয়েন্ট এই তো এভিডেন্স দেখুন তো না, দেখেছেন আপনি। সুপার হ্যাঁ, নিউমারি পোস্ট তো হ্যাঁ, আপনি আজকাল সিবিআই তদন্তের রায় সুপার দিয়েছেন। নিউমারির পোস্ট নিয়ে আমি তীব্র সমালোচনা করেছি হুম, এর আগের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার। হুম, 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 সুপার নিউমারি পোস্টে আমি যখন সকাল 10:30টায় তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডাকলাম, হুম, তিনি এলেন। হুম, যে আমি বসে জাস্ট শোনা শুরু করেছি, 2-3 মিনিট হুম, শুনেছি, তখনই একজন দৌড়ে এসে এতে ঢুকে বললেন আমার কোর্টে যে মাই লর্ড, এটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে গেছে, হুম, হুম, ঠিক আছে? তা আমি বললাম, ঠিক আছে, স্টে হয়ে গেছে, আমি আর শুনবো না, আমি রেখে দিলাম। হুম। এবার আমার প্রশ্ন হচ্ছে আজকে, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12, 9, 10 এ পরীক্ষা দিয়েছিল। হুম, তাদের মধ্যে 25,753 জনের চাকরি গেছে। হুম, তাহলে রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস তাদেরও তো হুম, দীর্ঘশ্বাস লুকিয়ে আছে, সেটা নিয়ে তো আমরা কেউ আলোচনা করছি না। না, তারা তো কোয়ালিফাই করেনি, যারা না, কোয়ালিফাই, করেনি, কিন্তু তাদের মধ্যেও তো কেউ কেউ হুম, চাকরিটা পেতে পারতো। এই অবশ্যই পেতে জালিয়াতি করতে। পারতো, এক্স্যাক্টলি, আমি অবশ্যই সেই পেতে জায়গাটাই পারতো। বলছি। কারণ ধরুন, আমি যদি আমার জাজমেন্টের কথাই বলি, হুম, তাহলে সেখানে 5,800 মতো, যতদূর আমার মনে পড়ছে, ফিগারটা একটু ঠিক। এদিক ওদিক হতেও পারে, হ্যাঁ, 5,800 মতো লোক তারা জালিয়াতি করে চাকরি পেয়েছিল, ঠিক আছে? ঠিক, ঠিক। তাহলে এই 5,800 কে যদি বাদ দেওয়া হয়, হুম, তাহলে তার পেছনের যারা 5,800 তারা এখানে উঠে আসবে তো, হুম, 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 উঠে আসতো। তাহলে হুম, অবশ্যই তারা তো ডিপ্রাইভড হয়েছে, হুম, হুম। তাই না? সেদিক দিয়ে দেখতে গেলে নিশ্চয়ই ডিপ্রাইভড হয়েছে। আচ্ছা, আমি শেষ করব, আপনার অনেকক্ষণ সময় নিচ্ছি, কেন আপনি ওয়াক অফ সংসদে একটা হুম, অসামান্য বক্তৃতা করেছেন, সেটা তো প্রচুর সময় সংসদে গেছে। আমি শেষ হুম, করব একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে ধরুন হুম, কলকাতা হাইকোর্টেই বা সুপ্রিম কোর্টেই আপনি হুম, বিচারপতির আসনে রয়েছেন, এই মামলাগুলো হুম, একটা জায়গায় পৌঁছচ্ছে, সুপার নিউমারি পোস্ট নিয়ে চলেছে, যেটা শুভেন্দু হুম, অধিকারী একটু আগে বললেন, আমি প্রেসে হুম, শুনলাম, যেখানে দাঁড়িয়ে বললেন এন্টায়ার ক্যাবিনেটকে জেলে পোড়া উচিত। হ্যাঁ, আপনার হাতে একদম, ক্ষমতা থাকলে কি হ্যাঁ। এন্টায়ার ক্যাবিনেটকে জেলে ঢোকাতেন? আমি জেলে ঢোকাতাম না হয়তো, কিন্তু সিবিআই ইনকোয়ারি অর্ডার করে দিয়েছিলাম, দিয়েছিলেন। সেটাই তো স্টে হলো, হ্যাঁ। হুম, এবং শুধু তাই না, এই মামলার পরিপ্রেক্ষিতেই আমি বলেছিলাম যে তৃণমূলের সিম্বল কেড়ে নেবো। হুম, 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 এই মামলার প্রেক্ষিতেই বলেছিলেন। হ্যাঁ, এই মামলার পরিপ্রেক্ষিতেই বলেছিলাম। তখন হুম, অনেকে অনেক অনেক কিছু বলেছিলেন আমাকে। অনেকে আমার বিশেষ পছন্দের লোক, ওনার সম্বন্ধে আমি কিছু বলি না। হুম, কুণাল ঘোষ, হুম, তিনি হুম, তিনি তিনি বলেছিলেন যে আপনি কি বলেছিলেন যেন, একটা ওই বেতালের কি বেতালের একটা কি নাম আছে যেন, ওই যে সুপারম্যান, আপনি যা খুশি হ্যাঁ, তাই হ্যাঁ, করুন, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, কি করতে পারেন আমরা দেখবো। সুপারম্যান, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, তো তখন আমি তৃণমূলকে দেখিয়ে দিতাম যে ইলেকশন ল এর মানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের কোন রুলের এবং কোন রুলের প্রয়োগ করে এই সিম্বলটা এই মিনিস্ট্রি যারা চালায় তাদের কেড়ে নেওয়া যায়, হুম, হুম, ঠিক আছে? সেটা তখন দেখিয়ে দিতাম, কিন্তু ওই যে চন্দ্রচূড় তিনি স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন, না হলে হুম, আমি দেখিয়ে দিতাম। এবং তখন ওদের আর্গুমেন্টই তো ছিল এখানে, আমি যা শুনেছিলাম পরে, যে মাই লর্ড, এই অর্ডার থাকলে তো পুরো মিনিস্ট্রিটাই জেলে চলে যাবে, ঠিক। ঠিক আছে? তো সেই মিনিস্ট্রিটা সিবিআই প্রয়োজন হলে জেলে পাঠিয়ে দিতে পারতো। হুম, যদি হুম, আমি সিবিআই কে তদন্ত পাঠিয়ে হুম, দিচ্ছিলাম, হুম। অর্ডার করে দিয়েছিলাম সম্ভবত, ঠিক আছে? আজকে আজ আজ আজকে কি একটু স্বস্তির ঘুম ঘুমোবেন রাত্রে? কেননা আপনি বিচারপতির চেয়ারে নেই, কিন্তু আপনার শুরু করা মামলাতেই শেষ পর্যন্ত একটা খুব কঠিনতম রায় হলো। না, আজকে স্বস্তির ঘুম ঘুমাবো না। আজকে একটু আমার ঘুমটা চলে যাবে, ঘুমটা হবে না। কেন? কারণ অনেক জানেন, অনেক ছাত্রছাত্রী ঠিক। বা ক্যান্ডিডেট আছে যারা সত্যিকারের
সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু তার জন্য তো মমতা ব্যানার্জি ইজ রেসপন্সিবল, আপনি রেসপন্সিবল নন। আমি নিজেকে বলছি না, তাদের তো দেখুন, তাদের তো একটা মানে একটা হৃদয় তাদের বিদারক তাদের জন্য আপনার যন্ত্রণা আছে, এটাও একটা এবং ঠিক তাদের ঠিক। জন্য আমাদের নেতা শুভেন্দু অধিকারী এর মধ্যেই ঘোষণা করেছেন যে আমরা তাদের পাশে আছি, আমরা পারলে সেটা করব। হুম। আমি তো এর আগে একজনকে ইন্টারভিউ দিতে গিয়ে ঘন্টা 3 আগে বলেছি যে আমি এটা সম্পূর্ণ সমর্থন করি, আমরা আমরা বেছে বার করতে পারবো। যে তোর মমতা ব্যানার্জি তো ইচ্ছে করে এটাকে গন্ডগোল করে বার করেনি, ইচ্ছে করে। আবারও একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করি, যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি হয়েছিল অথচ চাকরি চলে গেছে, হ্যাঁ, তারা যদি আপনার কাছে গিয়ে দাঁড়ায়, হ্যাঁ। কোনো আইনি পরামর্শর স্কোপ কি আর আছে? আইনি পরামর্শ দেওয়ার আমার নেই, হুম। অধিকার আমার নেই, কারণ সেটা আমাদের যে সার্ভিস কন্ডাক্ট রুলে আমরা জজুতি করে এসেছি, জজ হিসেবে কাজ করে এসেছি। হুম। এখানে আমি কাউকে কোনো পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গের কোনো ম্যাটারে আমি কাউকে কোনো দিতে পারি না, ঠিক। অ্যাডভাইস দিতে পারি না। কিন্তু তারা যে কোনো আইনজীবীর কাছে যাবেন, একটু যারা মাথা ঘামিয়ে কাজ করেন, হুম। তারাই বলে দেবেন কি করতে হবে, এবং তাই তো শেষ চেষ্টা করতেই হবে। হুম। যদি এই শেষ চেষ্টা করা যায় এবং এইটাকে সেগ্রিগেট করে দেখিয়ে দেওয়া যায়, যেটা করা সম্ভব বলে আমি মনে করি, অথচ তাহলে কি জাজমেন্ট রিভিউড হতে পারে? হতে পারে, অবশ্যই হতে পারে। আপনি কি মনে করেন যে রাজ্য সরকারের হাতে এই সেগ্রিগেশন লিস্টটা, চোরেদের তালিকাটা স্পেসিফিক আছে, সেটা আছে তো, লুকিয়ে রেখেছে? হুম। আছে তো, তারা দিল না তো, সুপ্রিম কোর্টে দিল না, বা জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দিল না। শুধু জাস্টিস চোরদের চাকরিটা বাঁচানোর জন্য। ওনাদের চাকরিটা বাঁচানোর জন্য ওনাদের তখন ধারণা হলো কিছু কিছু তাদের অ্যাডভাইসারদের কথায়, যে এটা যদি আমরা না দিই তাহলে কাউকে সেগ্রিগেট করতে পারবে না, কারোরই চাকরি যাবে না। ঠিক। কিন্তু ঘটনা যে উল্টো হবে হুম। ভাবতে পারেননি, বা ভেবে অন্য কিছু করেছিলেন, যে না ঠিক আছে, একটা দিক তো আছে যে 26,000 লোকের মাইনে দেওয়াটা তো কম কথা না। হুম। এখন একটা ভিখিরি গভর্নমেন্ট হয়ে দাঁড়িয়েছে হুম। 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 আমাদের পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। হুম। একটা দিক হতে পারে যে যাক, 26,000 লোকের চাকরি গেলে, আবার 26,000 চাকরি হতে তো 5 বছর সময় লাগবে, ততদিন আমরা থাকবো কি থাকবো না, এইসব মনে হতে পারে। স্যার, আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, অনুরোধ, আমি চট করে করি না। হ্যাঁ। মানে আপনি ভুলক্রমেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রেস কনফারেন্সটা শুনবেন না, অসুস্থ বোধ করবেন। তাহলে আমি শুনেছি তো। ও শুনেছেন? হ্যাঁ, অনেকটা শুনে তারপরেও সুস্থ আছেন? হ্যাঁ, আমাকে এখানে আমি একটু অসুস্থতা বোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের বক্তব্যগুলো শুনে। বসে আছেন আমার পাশেই, হুম। তিনি আমাকে খানিকটা শোনালেন। হুম। এই ডাক্তার গাঙ্গুলি কি একটা নাম, সে এমপি, আমি নামটা ঠিক জানি না, সত্যি বলছি জানি না। হ্যাঁ। এই করার কি আছে, মমতা ব্যানার্জি আমার নাম জানেন না? অনেক ধন্যবাদ